তন্ত্রা, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার দোষে, আমার কারণে আমার প্রাণ চলে যাবে? তুমি আমাকে সবটা বুঝিয়ে বলো। সব কিছু যদি আমি জানতেই পারতাম তাহলে তো সমস্যার সমাধানই হয়ে যেত। এমনকি তুমি তোমার মৃত্যুটাকেও আটকেও দিতে পারতে, কিন্তু সেটা তো কোনোভাবে সম্ভব নয় কালনাগিনী। তবে একটা ব্যাপার আমি তোমাকে জানিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমাকে তুমি বলো, কি ব্যাপার জানো তুমি? আর সেটা জানালে আমি হয়তোবা কিছুটা আন্দাজ করলেও করতে পারবো। কিন্তু আপনি কি নিজে থেকে কিছুই জানতে পারেননি? অভাগীকে সুস্থ করার কোনো উপায়? জানতে পেরেছি তো, ওই মরণবিন উদ্ধার করতে হবে। কিন্তু সেই মরণবিন কোথায় আছে সেটা আমি জানি না। আর সেটা জানার জন্যই তো আমি এই নদীর তীরে এসেছি। কি বলছেন কি? মরণবিন? আমার জানা মতে তো ওই মরণবিন সব নাগ নাগিনীর শত্রু। কারণ ওই মরণবিন যে নাগিনীকে উদ্দেশ্য করে বাজানো হয়, সেই নাগিনী যেখানেই থাক না কেন তাকে যে ছুটে আসতে বাধ্য হতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই সব কিছু জানি। আর তাই তো ওই মরণবিনের খোঁজ আমি জানতে চাইছি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে ওই কালনাগিনীর নাম ধরে যদি মরণবিন বাজানো যায় তাহলে এই কালনাগিনী যেখানেই থাক না কেন ও ছুটে আসতে বাধ্য হবে অভাগীর কাছে। আর অভাগীর শরীর থেকে বিষ তুলে অভাগীকে সুস্থ করবে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ওই মরণবিনের খোঁজ পেয়ে গেলে ওই মরণবিন উদ্ধার করে নিয়ে আসতে পারলেই তো আমরা আমাদের অভাগীকে বাঁচাতে পারবো। সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যে বড্ড চিন্তায় পড়ে গেছি। এখনো যে ওরা কেন আসছে না সেটাই বুঝতে পারছি না। আর দেখতে দেখতে তো সময়ও পেরিয়ে যাচ্ছে। ওদিকে অনেকটা সময় ধরে ওই অভাগীকে অদৃশ্য অবস্থায় রেখেছি। তাই যে করেই হোক আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়ে অভাগীকে আবার দৃশ্যমান করতে হবে, না হলে যে মহা বিপদ হয়ে যাবে। বুদ্ধিবুড়ি এ কথা বলে অপেক্ষা করতে থাকে। আর তখনই সোনালি এবং রূপালি সেখানে এসে হাজির হয়। এই তো সোনালি, রূপালি, তোরা এসেছিস। সেই তখন থেকে আমি তোদের জন্য অপেক্ষা করছি। এখন তোদের আসার সময় হলো। যাই হোক, তোদের এতটা সময় লাগলো কেন? দাঁড়াও, আমি তোমাকে সব কিছু খুলে বলছি যে কি উপায় তুমি ওই মরণবিন কোথায় আছে জানতে পারবে। এরপর সোনালি বুদ্ধিবুড়িকে সেই মরণবিনের ব্যাপারে সব কিছু খুলে বলে। সবই তো শুনলে গো বুদ্ধিবুড়ি, তবে মৎস্যরানী তো আমাকে বলল ওই মরণবিন যে স্পর্শ করবে সে নাকি সাথে সাথে মৃত্যুবরণ করবে। তাহলে তাহলে এখন কি করবে বলো? ওই মরণবিন উদ্ধার করা যে কোনোভাবেই সম্ভব নয় গো। আর তাই ওই মেয়েটিকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব নয়। কি করব বুঝতে পারছি নে, তবে একটা না একটা উপায় তো আমাদেরকে খুঁজে বের করতেই হবে। আর তোদের অনেক ধন্যবাদ যে তোরা আমাকে মরণবিনের সন্ধান দিয়েছিস। ঠিক আছে, তোদের সাথে এখন আর আমার কথা বলার সময় নেই। আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। তোরাও যা, আমি আবার তোদেরকে পরে ডেকে তোদের সাথে কথা বলে নেব। আর শুনুন, আপনারাও চলুন আমার সাথে। এতটা সময় অভাগীকে যে আর অদৃশ্য করে রাখা সম্ভব হচ্ছে না। ওকে যে তাড়াতাড়ি করে দৃশ্যমান করতে হবে, না হলে যে ওর বড্ড ক্ষতি হয়ে যাবে।
সোনালি আর রূপালি দুজনে সেখানে সবাইকে দেখে বিচলিত হয়ে যায়, এমনকি বড্ড ভয় পেয়ে যায়। আর তারা কিছু বুঝতে না পেরে সাথে সাথে আবারও জলে ডুব দেয়। এ কি, এটা কি হলো? সোনালি, রূপালি, তোরা আমার সাথে কথা না বলে জলে আবারও ডুব দিলি কেন? ও, বুঝেছি, ওরা দুজনে হয়তো সবাইকে দেখে ভয় পেয়ে গেছে। আমি যা দেখলাম তুইও কি তাই দেখলি? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম আমি। তুই ঠিকই বলেছিস। তাহলে আর দেরি না করে চল আমরা যাই, বদ্যি বুড়িকে বরং সব কিছু জানিয়ে দেই। এরপর সোনালি এবং রূপালি আবারও নদীর জলে ভেসে ওঠে। কি রে, কি হয়েছে লোকি? তোরা আমাকে কিছু না জানিয়ে আবারও নদীর জলে ডুব দিয়েছিলি কেন? আমি তো তোদের জন্য সেই তখন থেকে অপেক্ষা করছি। আমার হাতে আর সময়ও নেই বলে তো আমি বড্ড চিন্তায় পেয়েছি। এখন বল, তোরা কি ওই মরণ বিনের কোনো খোঁজ পেয়েছিস কি না? এ কথা বলে বদ্যি বুড়ি আর একটুও দেরি না করে নাগরানী আর তোতা পাখিকে সাথে নিয়ে নিজের কুটিরের দিকে ফিরে যেতে থাকে। আর রাজকুমারী সবকিছু শুনে বড্ড অবাক হয়ে যায়। এই বুদ্ধি বুড়ি আমার অভাগীকে না চিনেও, আমার অভাগীর কেউ না হয়েও আমার অভাগীর জন্য কত কিছু করছে। আর ওই মরণ বিন পর্যন্ত খুঁজে বের করার চেষ্টা করছে যেন আমার অভাগীকে সুস্থ করে তোলা যায়। আর তাছাড়া তো ওরা ওদের কুটিরের দিকে গেল, তার মানে আমিও যদি ওনাদের পিছু পিছু অনুসরণ করে যাই তাহলে আমার অভাগীকে আমি দেখতে পাবো। কতটা দিন হলো আমি আমার অভাগীকে দেখি না, জানি না এখন আমার অভাগীর কী অবস্থা। তবে বদ্যিবুড়ি নাগরানীর কথা শুনে আমি বুঝতে পারছি অভাগীর অবস্থা ভালো নয়। ও এখন নিজের জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভাগী, তুমি একদম চিন্তা করো না, আমি আসছি তোমার কাছে। তুমি একা নও, আমিও তোমার পাশে আছি। তোমার জীবন যুদ্ধে আমি তোমার সাথে লড়াই করতে তোমার প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করব। এ কথা বলে রাজকুমারও তাদের পিছু পিছু রওনা দেয় অভাগীর কাছে যাওয়ার জন্য। ওদিকে তন্ত্রবুড়ি সেজে গুজে কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বাহ, আমাকে তো আজ দেখতে বড্ড বেশি সুন্দরী লাগছে। দেখে মনে হচ্ছে না যে আমি কোনো তন্ত্র সাধিকা। আমাকে দেখে মনে হচ্ছে আমি যেন কোনো রাজ্যের রাজকন্যা। হ্যাঁ, এখন থেকে আমি রাজকন্যার তন্দ্রা হিসেবেই সবার সাথে পরিচিত হব। আর আমি যদি আমার নিজের তন্ত্র সাধনার কথা সবাইকে জানিয়ে দেই তাহলে তো আমি যাকে আমার জীবন সঙ্গী হিসেবে চাইছি তাকে তো নিজের করে পাবো না। কারণ তার পিতামাতা তো রয়েছে। তার পিতামাতা তো আমাকে মেনে নিতে গিয়ে একটু ঝামেলা করবে, তবে আমি সেসব কিছু সামলে নেব। কিন্তু তারপরও আমি যে কোনো কিছুতে আর ঝামেলা করতে চাইছি না। আমি সাধারণ একজন রাজকন্যা হিসেবেই থাকতে চাইছি। আর আমি আমার স্বপ্নের মানুষকে নিজের জীবন সঙ্গী করব। আর তাছাড়া আমাকে যতটা সুন্দরী দেখাচ্ছে তাতে করে তো যে কোনো রাজ্যের রাজা রানী তাদের রাজপুত্রকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে যাবে। আর আমি সেটাই চাই। আমি চাই সবাই আমাকে দেখে মুগ্ধ হোক। আর তাই তো আমি নিজেকে এতটা সুন্দর করে সুসজ্জিত করেছি। তাহলে আর দেরি না করে আমার হবু শ্বশুর বাড়ির রাজ্য থেকে একটু ঘুরে আসি, দেখি আমার হবু শ্বশুর শাশুড়ি কি অবস্থায় আছে। আর তাছাড়া আমি আমার সাধনার মাধ্যমে এটা জানতে পেরেছি যে আমি যাকে আমার জীবন সঙ্গী করব সে বর্তমানে এখন রাজ্য থেকে বেশ দূরেই রয়েছে। সে কোথায় আছে সেটা আমি পরে জানবো। আগে আমি আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে তো দেখা করে আসি আর নিজের শ্বশুর বাড়ির রাজ্যটাকেও ঘুরে আসি। ওদিকে হঠাৎ করে সারা রাজ্য জুড়ে অন্ধকার কালো মেঘে ছেয়ে যায়, এমনকি পুরো রাজ্য অন্ধকার হয়ে যায়। আর
চারপাশটা হঠাৎ করে এমন অন্ধকার হয়ে যাওয়া দেখে মহারাজ বড্ড চিন্তিত হয়ে পড়ে। এ কি হলো কি? হঠাৎ করে আমাদের রাজ্যের আকাশটা এইভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল কেন? কিছুক্ষণ আগে রোদের আলো ঝলমল করছিল, আর মুহূর্তের মধ্যে যেন সব আলো সরে গিয়ে অন্ধকারে ঢেকে গেল। এরকমটা হওয়ার কারণ কি? এর আগে তো কখনো কোনো দিনও আমাদের রাজ্যের আকাশটা এরকম দেখিনি। এদিকে রানীর শরীরটাও এত খারাপ, সে একেবারে অচেতন হয়ে পড়েছে। রাজকুমারও তো এখনো রাজ্যে ফিরে এলো না, তারপর রাজ্যের আকাশে এরকম ঘনঘটা। না না, ব্যাপারটা আমার স্বাভাবিক মনে হচ্ছে না। আমাকে এক্ষুনি একবার রাজগণকের কাছে যেতে হবে, আর তার কাছে গিয়ে জানতে হবে যে রাজপ্রাসাদ সহ পুরো রাজ্য এভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণ কি। না না, আর দেরি করব না, আমাকে এক্ষুনি রাজগণকের কাছে যেতে হবে। এই কথা বলে রাজামশাইয়ের একটু দেরি না করে রাজগণকের কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। ওদিকে রাজগণকও রাজামশাইয়ের কাছেই আসছিলেন। এই তো রাজগণক, আপনি দেখি এদিকে আসছেন। যাক, ভালো হয়েছে, আমিও আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ মহারাজ, আমি ঠিক বুঝতে পারছিলাম যে হঠাৎ করে আকাশে এভাবে কালো অন্ধকার ছেয়ে যাওয়াটা আপনার কাছে বড্ড চিন্তার ব্যাপার হতে পারে। আর আপনার কাছে কি, এটা তো সত্যি চিন্তার ব্যাপার। আর তাই তো আমি আপনার কাছে আসছিলাম এই ব্যাপারে কথা বলার জন্য। তাই নাকি রাজগণক? আপনি কি জানেন হঠাৎ করে এভাবে কালো অন্ধকারে চারপাশটা ছেয়ে গেল কেন? এর কারণ কি হতে পারে? এটা আবার কোনো বিপদের ইঙ্গিত নয় তো? মহারাজ, চারপাশটা এভাবে কালো অন্ধকারে ছেয়ে যাওয়া তো কোনো শুভ ইঙ্গিত হতে পারে না। আর আমার তো মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো বিপদের ইঙ্গিত। আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আপনাকে এই চারিদিকটা অন্ধকার হয়ে যাওয়ার কারণ জানানোর চেষ্টা করব। ওদিকে বদ্যি বুড়ি তাড়াতাড়ি করে নাগরানী ও তোতা পাখিকে সাথে নিয়ে কুটিরের সামনে গিয়ে হাজির হয়। বদ্যি বুড়ি তার কুটিরে প্রবেশ করতেই তার কুটির দৃশ্যমান হয়। নাগরানী ও তোতা পাখি বদ্যি বুড়ির সাথে বদ্যি বুড়ির ঘরের ভেতরে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় অভাগীকে ঘরের মেঝেতে শুইয়ে রাখা হয়েছে, আর তার চারপাশে একটা দাগ কেটে রাখা হয়েছে। এ কি হাল হয়েছে আমার মেয়েটার! বদ্যি বুড়ি, ওকে এভাবে মেঝেতে ফেলে রেখেছেন কেন? ওকে যে অবস্থায় দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। আপনি তো ওর মা, তাই নিজের মেয়ের এই অবস্থা আপনি কিছুতেই সহ্য করতে পারছেন না। তবে আপনি চিন্তা করবেন না, বিধাতার উপর ভরসা রাখুন। বিধাতা একটা না একটা উপায় ঠিক বের করে দেবে। আর তাছাড়া আমি তো ওই মরণবিনের খোঁজ পেয়ে গেছি। এখন ওই মরণবিনকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। সেসব না হয় বুঝলাম, তাহলে বদ্যি বুড়ি আপনি আর অপেক্ষা করবেন না, এক্ষুনি মরণবিন উদ্ধার করে নিয়ে আসুন। সেটা যে চাইলেও করতে পারবো না আমরা। এখন ওই মরণবিনের খবর জানতে পেরেছি ঠিকই, কিন্তু ওই মাছ দুটির কাছ থেকে শুনলাম যে ওই মরণবিন যে স্পর্শ করবে সে সাথে সাথে মৃত্যুবরণ করবে। আর তাই তো আমি বড্ড চিন্তায় আছি। তার মানে কি ওই মরণবিন উদ্ধার করার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে, আর সেটা হলো কোনো নিষ্পাপ মানব এসে যদি বিনা শর্তে নিজের লোভ ছাড়া ওই মরণবিহীন স্পর্শ করে, তাহলে তার কোনো ক্ষতি নাও হতে পারে, আর সে ওই মরণবিহীন নিয়ে আসার ক্ষমতা রাখে। কি বলছেন কি? একজন নিষ্পাপ মানব এসে কোনো স্বার্থ ছাড়া ওই মরণবিন উদ্ধার করবে? কিন্তু এমন মানব কোথায় পাবো? আর তাছাড়া আর কোন মানব নিষ্পাপ সেটা তো আমরা জানি না। আর তাছাড়া স্বার্থ ছাড়া কেউ কোনো কাজও করে না। তাছাড়া আপনি বা আমি বা নাগরানী কেউ তো মানব নই। আমি মানবী হয়েও একজন পাখি, আর নাগরানী তো একজন নাগিনী, আর আপনি একজন মানবী। তাহলে কি ওই মরণবিন উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়? ওদিকে রাজকুমার ততক্ষণে বদ্যি বুড়ির কুটিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনতে থাকে।
না না, আমি তো সবই শুনলাম। এক্ষুনি এক্ষুনি আমাকে কুঠিরের ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে, কারণ যে করেই হোক, যে কোনো কিছুর মূল্যেই হোক, আমাকে মরণবিন উদ্ধার করতে হবে। এ কথা বলে রাজকুমার কুটিরের ভেতরে প্রবেশ করে। সম্ভব, অবশ্যই সম্ভব। আমি ওই মরণবীর উদ্ধার করার জন্য যাব। আর তাছাড়া আমি আমার জানা মতে জীবনে কখনো কোনো দিনও কারো কোনো ক্ষতি করিনি, কোনো পাপও করিনি। আর আমি অভাগীকে ভালোবাসি, আর আমি নিঃস্বার্থভাবে চাই অভাগী যেন তার প্রাণ ফিরে পায়। আর এছাড়া আমি মরণবিন আমার নিজের কোনো স্বার্থে ব্যবহার করব না। আর তাই আমার মনে হয় আমি যদি মরণবিন উদ্ধার করার জন্য যাই, তাহলে মরণবিন উদ্ধার করে নিয়ে ফিরে আসতে পারবো। সত্যি বলছো বাছা? তুমি তাহলে এই এত বড় ঝুঁকি নিজের মাথায় তুলে নিচ্ছ? হ্যাঁ, আমি আমার অভাগের জন্য ঝুঁকি কেন, আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। বুদ্ধিবুড়ি, আপনারা অপেক্ষা করুন। আর আমি তো জানি কোথায় আছে ওই মরণবিন। আমি এখন ওই মরণবিন আনার জন্য রওনা দিতে চাই। আর আপনারা একদম চিন্তা করবেন না, আমি সময় মতোই মরণবিন নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব। এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে চলে যায় ওই মরণবিনের খোঁজে। রাজকুমার বেশ খানিকটা পথ চলতে থাকে, আর চলতে চলতে সে বিশাল এক জঙ্গলও পেরিয়ে যায়। এই তো বুদ্ধিপুরের কথা অনুযায়ী আমি একটি জঙ্গল পেরিয়ে এসেছি। এরপরে আরও একটি বড় গহীন জঙ্গল আছে। সেই গহীন জঙ্গল পেরিয়ে গেলেই আমি সেই শুভ্র ঝর্ণা দেখতে পাবো। আর সেই শুভ্র ঝর্ণা ডুব দিলেই আমি মরণবিন কোথায় আছে সেখানে পৌঁছে যেতে পারবো। আর তাই দেরি করব না, খুব তাড়াতাড়ি আমাকে সামনের জঙ্গলটিও পার করে ফেলতে হবে। এরপর রাজকুমার আবারও চলতে থাকে। ওদিকে রাজপ্রাসাদটা অনেকটা সময় ধরে এভাবে কালো অন্ধকারে ছেয়ে থাকে, আর রাজামশাই এদিক ওদিক পায়চারি করতে থাকে, আর সে বেশ ভয়ও পেতে থাকে। সত্যি এবার আমার বড্ড ভয় করছে। এই অন্ধকার আমার কাছে খুব বিপজ্জনক মনে হচ্ছে। ওদিকে রাজগণকও তো সেই কথাই বললো। সে বলেছে সে অন্ধকারের ব্যাপারটা আমাকে জানাবে, কিন্তু এখনো তো রাজগণক আমার কাছে এসে কিছুই জানালো না। কি করব আমি কি তাহলে আবার রাজগণকের কাছে যাব? এ কথা বলতেই হঠাৎ করে চারদিকে আবার আলো ফুটে ওঠে। রাতের অন্ধকার যেন নিমিষের মধ্যেই কেটে যায়, আর পুরো রাজ্য এবং রাজপ্রাসাদ স্বাভাবিকভাবে আলোয় ঝলমল করে ওঠে। রাজামশাই যেন এবার অনেক বেশি অবাক হয়ে যায়। এ কি, চারদিকটা অন্ধকার তো কেটে গিয়েছে, আবার পুরো রাজ্য এবং রাজপ্রাসাদ সূর্যের আলোর ঝলমল করছে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে এভাবে পুরো রাজ্য কালো অন্ধকারে ছেয়ে গেল, আর কিছুক্ষণ পরেই আবার এভাবে আলোয় ঝলমল করে উঠল। এটা কি শুধুমাত্র কোনো কারণ ছাড়াই হয়েছে, নাকি এর পেছনে বড় কারণ আছে? সেটা কি কারণ, সেটা আমাকে গণক মশাইয়ের কাছ থেকে জানতে হবে। ওদিকে রাজকুমার আরো অনেকটা সময় ধরে চলতে থাকে, আর চলতে চলতে এবার সন্ধে ঘনিয়ে আসে। রাজকুমার কিছুতেই যেন থেমে থাকে না। সে চলতে চলতে এবার সে সেই বড় গহীন জঙ্গলও পেরিয়ে যায়, আর কিছু দূর এগিয়ে গিয়েই হঠাৎ করে রাজকুমার দাঁড়িয়ে পড়ে। এই তো আমি খুব তাড়াতাড়ি সঠিক গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি। ওই তো সামনে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা, আর ওই ঝর্ণার জল এতটাই শুভ্র, আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই ওই শুভ্র ঝর্ণা। আর আমাকে এক্ষুনি ওই শুভ্র ঝর্ণার জলে ডুব দিতে হবে। হ্যাঁ, আর দেরি করব না, আমাকে এক্ষুনি শুভ্র ঝর্ণার কাছে এগিয়ে যেতে হবে। এ কথা বলে রাজকুমার সেই শুভ্র ঝর্ণার দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে বদ্যি বুড়ি, তোতা পাখি ও নাগরানী রাজকুমারের মরণবিন নিয়ে ফিরে আসার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। আর যতটা সময় পার হতে থাকে, অভাগীর শরীর যেন আরো বেশি নিস্তেজ হতে থাকে। না না না, আমার বড্ড চিন্তা হচ্ছে। জানি না ওই ছেলেটি এতক্ষণে ওই ঝর্ণার কাছে গিয়ে পৌঁছতে পেরেছে কিনা, আরও সঠিক পথ অবলম্বন করে যেতে পেরেছে কিনা। এদিকে তো অভাগী শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করেছে, আর আজকের রাতটা পার হয়ে গেলেই শুধুমাত্র আগামীকাল একটা দিন আমাদের হাতে থাকবে। আর
এর মধ্যে যদি রাজকুমার ওই মরণ বিন নিয়ে ফিরে না আসতে পারে তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আর আমি সব থেকে বেশি ভয় পাচ্ছি এটা ভেবে যে রাজকুমার ওই মরণ বিনের কাছে গিয়ে চাইলেই তো খুব তাড়াতাড়ি ওই মরণ বিন উদ্ধার করতে পারবে না। তাকে জানি না কত পরীক্ষা সেখানে দিতে হয়। না না না, আমি কিছুতেই এতটা চিন্তা ভাবনা করব না। তাহলে এই মেয়েটির মা আর নাগরানী যে আরও অনেক বেশি ভেঙে পড়বে, যেটা আমি কখনোই হতে দিতে পারি না। আমাকে শক্ত করতে হবে, আর যে করেই হোক ওই মেয়েটাকে সুস্থ করে তুলতেই হবে। যাই হোক, এখন আর এভাবে কুটিরের বাইরে না থেকে আমি বরং কুটিরের ভেতরে যাই, কারণ নাগরানী আর ওই তোতা পাখিটা একা একা রয়েছে অভাগীর কাছে। এ কথা বলে বুদ্ধিপুরি তার ঘরের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, তাহলে কি রাজকুমার সেই মরণ বিন উদ্ধার করে নিয়ে ফিরে আসতে পারবে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।